জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। বর্তমান পরিস্থিতিতে 12 দলীয় জোট ও সমমনা দলগুলোর সাথে বৈঠক করে জাতীয় ঐক্যে জোর দিল বিএনপি। লিয়াজো কমিটির 2টি বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন শুধু নির্বাচন বাকি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দ্রুত নির্বাচন প্রয়োজন। মানুষের মতামতের ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে 12 দলের মুখপাত্র বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হলেও নানা ষড়যন্ত্র চলছে দেশে, এই ষড়যন্ত্র থামাতে ঐক্যের বিকল্প নেই। আর সমমনা দলের মুখপাত্র বলেন, বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে। শেষে লেবার পার্টির সাথে বৈঠক করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দেয় বিএনপির লিয়াজো কমিটি। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরো গভীরভাবে অনুভূত হবে। যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব, যে 2025 ডিসেম্বর এবং 2026 প্রথম অর্ধে, ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে 30 জুন, যেটা সঠিক না। আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি। কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতে কেউ সফল হয়নি, এখনও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার বিকেলে দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের কিছু অংশের সহযোগিতায় কেউ কেউ নতুন দল করার চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠিত হলে তা পরগাছায় পরিণত হবে। জানান, সরকারের সহযোগিতা পাওয়ার অধিকার সকল রাজনৈতিক দলের আছে। পতিত স্বৈরাচারের দোসরদের সাথে নিয়ে মিছিল মিটিং করলে জনগণ ভুল বুঝবে, তাই নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে নামার আহ্বান জানান ডক্টর জাহিদ হোসেন। এর আগে সীমান্তবর্তী হিলি উপজেলার প্রায় 3000 পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিভিন্ন সময়ে কিংস পার্টি হয়েছে, এখনো আমরা লক্ষ্য করছি সরকারের কিছু কিছু অংশের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ দল করার চেষ্টা করছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু সরকারকে যদি সহযোগিতা করতে হয়, সকল রাজনৈতিক দলের অধিকার আছে সহযোগিতা পাওয়ার। কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতেও যেমন কেউ সফল হয় নাই। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহার নিয়ে অন্তর্বর্তী সরকার দাবা খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলীয় নেতাকর্মী সহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। সংস্কারের অজুহাতে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ঠিক হবে না মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বিএনপির এই নেতা। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। এটা তো ন্যায় বিচার না। ন্যায় বিচার হচ্ছে জাস্টিস, সেইটা হলো ন্যায় বিচার। আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফা বিচার। আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না,
আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন 3 থেকে 6 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালে নির্বাচন দেওয়া সম্ভব। শনিবার কুমিল্লার 14 গ্রামে যুব সম্মেলনে এ কথা বলেন তিনি। নিরপেক্ষ পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরেই এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। ক্ষমতায় যাওয়ার জন্য একটি অশুভ প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার সন্ধ্যায় জামায়াতের রূপনগর থানার উদ্যোগে সহযোগী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজদের যারা প্রশ্রয় দেয় তারা তাদের দোসর। বাংলাদেশে চাঁদাবাজি চলতে দেয়া হবে না। তিনি বলেন, রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। ঢাকা উত্তরের আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দারিদ্র্য বিমোচনে 5 বছরও সময় লাগবে না। এ সময় তিনি জাতিকে আরও ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। সেই প্রথাগত ক্ষমতায় যাওয়ার একটা অশুভ পরিকল্পনা, প্রতিযোগিতা চলছে। যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে আগের মতো আপনারা যা খুশি তাই করতে পারবেন না। সম্প্রীতির বাংলাদেশে অন্য ধর্মের মানুষের উপর জামায়াতের কেউ অপরাধ করলে তার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে জামায়াতের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস জুটাও, বলো যে আমরা আছি, পাশে আছি, কোনো দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না, কালো হাত বাড়াতে দেব না। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধর্মের প্রতিষ্ঠানগুলা মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। আগামী মার্চের মধ্যে বা আরও কিছু সময় পরে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। শনিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর 21তম বার্ষিক সভায় ধর্ম উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। 18 বছরের সংসার 2-4 মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমরা সংস্কারে হাত দিয়েছি, খুব তাড়াতাড়ি মার্চের ভিতরে অথবা একটু পরে সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনারদেরকে আমরা নিয়োগ দিয়েছি। ভোটার লিস্টিং জানুয়ারির 1 তারিখ থেকে নতুন ভাবে হাল লাগাতে হবে। নতুন যারা ভোটার হয়েছে তাদের নাম যাবে, যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 858 জন আর আহত 11,551। প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার দুপুরে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত তালিকার বিষয়ে কারো মতামত, পরামর্শ বা সংযোজন বিয়োজন থাকলে 23 ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানাতে পারেন। দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সিলেটে মতবিনিময় সভায় আরও বলেন, পুলিশের
কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। মতবিনিময় সভার শুরুতেই পুলিশ বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দেন আইজিপি। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগরে কর্মরত সব ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ সময় মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারলে জুলাই আগস্টের অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রও উদ্ধার সম্ভব। ভুয়া মামলায় নিরীহ কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও আশ্বস্ত করেন আইজিপি। মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার। এছাড়াও 2-1 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করে তাদের গ্রেফতার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তার বিরুদ্ধে মামলার সব দায়িত্ব পুলিশের। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। এছাড়া পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হয়েছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি, এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। রাজধানীর পূর্বাঞ্চলে প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বিবাদী পক্ষকে বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কের নিরাপত্তা নিশ্চিত, তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বুয়েট শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। গেল শুক্রবার রাতে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে মোটরসাইকেল চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলে মারা যান বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী মুতাসিম মাসুদ। গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন মেহেদি হাসান খান ও অমিত সাহা নামে বুয়েটের আরও 2 শিক্ষার্থী। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। পুলিশ প্রাইভেট কারের চালক সহ 3 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের সাথে থানায় পৌঁছায়। থানায় ঘটনার বিবরণ জানার পর কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের আরও 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল 11টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে মরদেহ নিয়ে এলে তাকে শ্রদ্ধা জানান শুভাকাঙ্ক্ষীরা। জানাজায় অংশ নেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, রাজনীতিবিদ সহ অনেকেই। পরে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে, সেখানে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার ধানমন্ডির বাইতুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় ল্যাভিড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে এটা অপূরণীয়। আমরা একজন ভালো আইনজীবী এবং ভালো মনের মানুষকে আমরা হারিয়েছি, যিনি আইন অঙ্গনে সারা জীবন জনগণের ন্যায় বিচারের স্বার্থে কাজ করে গেছেন। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি এবং একদম এত বিশ্বাসযোগ্য ছিল। শেয়ারবাজারের দীর্ঘদিনের দুরবস্থা ও দরপতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দায়ী করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে সিডাফ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকিং সহ আর্থিক খাত ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিগত সরকারের মতো কোনো ধরনের কারচুপি করছে না অন্তর্বর্তী সরকার। এ সময় আর্থিক খাত ঢেলে সাজানোর কাজ চলছে জানিয়ে অর্থ সচিব বলেন, ভবিষ্যতে এই খাতে বিশৃঙ্খলা রোধে এ সংস্কার কাজে দেবে। প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সিকিউরিটি জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কি লাভ ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। বিনিয়োগকারীরা যেন সহজে সকল সেবা পান সেজন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে একটি রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায়ী উন্নয়ন সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। প্রবাসী উদ্যোক্তা সহ দেশের বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগকারীদের নিয়ে আগামীতে ইনভেস্টমেন্ট সামিটের পরিকল্পনার কথাও মতবিনিময় সভায় তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় সিলেটের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা বিনিয়োগ খাতে নানান সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান পর্যায়ক্রমে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। সবাইকে নিয়ে যাতে যে ইনভেস্টারের সাথে গিয়ে আমি কথা বলবো বা প্রবাসীদের সাথে গিয়ে আমি কথা বলবো, ওনারা যাতে বাংলাদেশের ফুল পিকচারটা একবারে পান, সো এরকম একটা টিম ফর্ম করা হচ্ছে যারা আগামী মাস থেকে হয়তো আউটরিচ করা শুরু করবে। প্রবাসী ইনভেস্টর যারা আছেন ওনারা রিসেন্টলি অনেক আগ্রহ দেখিয়েছেন আমাদেরকে। ওনারা যদি স্পেসিফিক্যালি কোনো প্ল্যান নিয়ে আমাদের কাছে আসেন, আমরা ক্যাটাগরিক্যালি চেষ্টা করব যে ওনাদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে, একটা টিপিক্যাল বিদেশি ইনভেস্টারের থেকেও একটা এডিশনাল লেভেল ট্রিটমেন্ট দিয়ে ওনাদেরকে কীভাবে আমরা ওটাকে মোবিলাইজ করার জন্য হেল্প করতে পারি। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে 1 লক্ষ অংশগ্রহণকারীর বক্তব্য আর্কাইভ করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাংলা একাডেমিতে ইউথ ফর পলিসি ও আইআইডি আয়োজিত 2 দিনব্যাপী তারুণ্যের নীতি সম্মেলনে অংশ নিয়ে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিনেমা তথ্য মন্ত্রণালয় কি করছে, এই প্রশ্ন আমারও অনেক বছর ধরে। আসলে ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশের সিনেমায় তথ্য মন্ত্রণালয় নাই। ইন্ডিয়াতে আছে কারণ কলোনি। ব্রিটিশ সরকার ভয় পেত যে সিনেমা তো খুব শক্তিশালী মাধ্যম, এখানে কখন না আবার রাজার সমালোচনা হয়ে যায়, ফলে এটাকে তথ্যের মধ্যে আটকাও, তারপরে এটাকে বেঁধে রাখো। এখন তো আমি নিজেই বসেছি এই হট সিটে, দেখা যাক, আমি চেষ্টা করি যতদিন আছি আমরা এটাকে স্ট্রিমলাইন করা যায় কিনা। রাজনৈতিক সুবিধা নেয়ার প্রবণতার কারণে সাংবাদিকদের ঐক্য নষ্ট হয়েছে, যার ফলে সংবাদকর্মীদের অধিকার রক্ষা হচ্ছে না। শনিবার সকালে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বিজেসির সম্প্রচার সম্মেলনে এমন মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
আরও বলেন, আওয়ামী শাসনামলে অনেক গণমাধ্যম কর্মীরা অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছেন। এখনও অনেকের মধ্যে স্বনিয়ন্ত্রণের অভ্যাস রয়ে গেছে। তাই গণমাধ্যমে সংস্কার আনতে হলে আগে প্রতিষ্ঠানগুলোর অতীত ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই পর্যালোচনা করতে হবে। সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন বিজেসির সদস্য ও নেতৃবৃন্দ। কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবির প্রতি সংহতি জানান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই। এ সময় স্বামী হত্যার বিচার চান জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী। সবাই যে যার যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন এবং আমরা জানি নিজে যদি সংস্কার না হতে পারি, নিজেকে যদি সংস্কার না করতে পারি, দেশের সংস্কার কাজও আমি আমার অবদান রাখতে পারবো না। আমাদের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল, আমরা ভুল করেছি। এই ভুলের উৎস কোথায়? এই ভুলের উৎস সরকার, এই ভুলের উৎস রাজনৈতিক নেতৃত্ব, এই ভুলের উৎস মালিক পক্ষ, আর এই ভুলের উৎস আমরা নিজেরাও। আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করি নাই। দলের পক্ষে যা যায়, দলের জন্য যা প্রয়োজন, দলের স্বার্থে যা করা দরকার সেটা করেছি, আমরা সাংবাদিকতা করি নাই। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক AK আজাদ খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডাক্তার তো কমিশন নেওয়া খালি ইমরাল ইলিগাল, কাজেই আমাদের রিপোর্টে ওইরকম একেবারে পিন পয়েন্ট না করে উল্লেখ থাকে। তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও পরিকল্পনার সঙ্গে রাজনৈতিক দলগুলোকে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্ট্রাল ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। কালেকটিভ এফোর্ট হয়, কিন্তু তরুণদের এফোর্ট যদি হয় তাহলে আগামী দিনের রাজনীতিতে এই তরুণদের আশা আকাঙ্ক্ষাকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। আমরা কয়েকটা ভাবে করতে পারি। এক, যে সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায় এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব। তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব। দুই, রাজনৈতিক দলগুলো তার দলের মধ্যে তরুণদের জায়গা দিবে। সরকার নির্ধারিত দামে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সিরাজগঞ্জের সার্কিট হাউজে রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় খাদ্য উপদেষ্টা আরও বলেন, আগামী মৌসুমে ধান চালের দাম আবারও সমন্বয় করা হবে। দাম স্থিতিশীল রাখতে ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। উৎপাদন খরচের সাথে আমরা কৃষকের লাভ যুক্ত করে কিন্তু আমরা দামটা নির্ধারণ করেছি। ঠিক এই সময় আমাদের এটা কোনো পরিকল্পনা নাই। পরবর্তী সংগ্রহ অভিযান যখন হবে তখন আবার মার্কেট প্রাইস যাচাই করে সেই জিনিসটা দেখা হবে। আমাদের কাছে যেটুকু হিসাব নিকাশ আছে তারা কেউ লোকসান দিচ্ছে না, আর সরকারের কাছে তাদের উৎপাদনের খুব কম পরিমাণেই তারা কিন্তু সাপ্লাই করে এবং এটা দিয়ে কিন্তু খাদ্য মজুতটা গড়ে তোলা হয়। দেশে খাদ্য মজুতটা খাদ্য নিরাপত্তার জন্য, যাতে আমরা এই যে ওএমএস বলেন, ভিজিডি বলেন, এগুলির মাধ্যমে যাতে মার্কেটে ইনজেক্ট করে যাতে খাদ্যের দামটা স্থিতিশীল রাখা যায় তার জন্যে। রাজধানীর ধানমন্ডি লেকে পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কার্যক্রম চলে। পরিষ্কার পরিচ্ছন্নের এই কার্যক্রমে স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় দেশের নদ, নদী, লেক ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সবাই। পাশাপাশি শুধু লেক
শুধু লোক দেখানোর জন্য নয়, বছরব্যাপী এই ধরনের উদ্যোগ নেয়ার ব্যাপারে 2 সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে আহ্বান জানান চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উপদেষ্টারা। এর আগে পরিবেশ নিয়ে জনসচেতনতা বাড়াতে ফাউন্ডেশনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নদী নালা, যা আমাদের অবহেলার জন্যই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। এসব সমস্যা যদি এখন আমরা কিছু না করি, তাহলে আমরা আমাদের দেশের এই গর্বিত জলাশয়গুলোকে হারিয়ে ফেলছি। বাংলাদেশের জলাশয়ের প্লাস্টিক সহ অন্যান্য আবর্জনা পরিষ্কারের সম্পর্কিত সবগুলো কাজ করব। লোক দেখানো কিছু অনুষ্ঠান যাতে না হয়, সারা বছর ব্যাপী যতগুলো ওয়েটল্যান্ড, যতগুলো খাল বিল আমাদের আছে, এই শহরের ভিতরে যতগুলো লেক আছে, জলাবদ্ধ পানি আছে, পুকুর আছে, সবগুলোকে দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনাদের 2 দিকের 2 সিটি কর্পোরেশনের। বাংলাদেশকে মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রীরাপ মিলনায়তনে আয়োজিত চিকিৎসা সেবায় বিদেশমুখিতা উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ পরামর্শ দেন তারা। বলেন, স্বাস্থ্য খাতের মান উন্নয়নের জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এর মাধ্যমে বাংলাদেশের ভূমিকা বৈশ্বিক স্বাস্থ্যসেবার মানচিত্রে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব এই উদ্যোগে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। একজন মানুষের যে পরিমাণ চিকিৎসার পেছনে খরচ হয়, তার 67% খরচ কিন্তু আউট অফ পকেট, মানে তার পকেট থেকে সেটা দিতে হয়, এবং সে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের অর্ধেকের বেশি খরচ হচ্ছে ঔষধের পিছনে। তো কাজেই ঔষধের খরচটা কিভাবে কমানো যায়, সেটা একটা বড় কনসার্ন আমাদের। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। ডিসেম্বরের তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জানুয়ারিতে বইতে পারে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ। কাল পরশু মোটামুটি আমাদের ল্যান্ডার কাছাকাছি যত আসবে, আমরা 1 নম্বরের পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্কতা করার সম্ভাবনা বেশি। 2 নম্বর হবে না, কারণ হলো এটা সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার রূপান্তরের সম্ভাবনা খুবই কম। ডিসেম্বর মাসে আমাদের তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নাই, অথবা মৃদু আসতে পারে, তাও আবার পশ্চিমাংশ, বিশেষ করে খুলনা ডিভিশন, রাজশাহী এবং রংপুর উত্তরের দিকে। তবে জানুয়ারি মাস যেহেতু আমাদের বাংলাদেশের শীতলতম মাস, এটা হয়তো প্রথমার্ধে অথবা জানুয়ারি শেষার্ধে অথবা মাঝামাঝি, যে কোনো সময় আমাদের 3টার সময় আমাদের চান্স থাকে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। ময়মনসিংহে শেষ হয়েছে টেলিভিশন সাংবাদিকদের জন্য ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শীর্ষক 2 দিনব্যাপী কর্মশালা। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন টেলিভিশনে কর্মরত 35 জন সাংবাদিক। কর্মশালায় শৈশব থেকে মাতৃত্ব, শিশু, কিশোর এবং নারী নির্যাতনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় কর্মশালায় অংশ নেওয়া সকল সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, ময়মনসিংহের জেলা প্রশাসক সহ সংবাদকর্মীরা। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে মতিঝিলের পূর্বাণী হোটেলে শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে বারভিডার নির্বাচন। বারভিডা একটি রিকন্ডিশন গাড়ি বিক্রেতাদের সংগঠন। এই সংগঠনের সদস্যরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বল্প ব্যবহৃত গাড়ি বাংলাদেশে এনে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করেন। বর্তমানে বারভিডার বৈধ সদস্য 1046 জন। ময়মনসিংহে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকার চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে বিভাগের সেরা 5 বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্পাহানি টি লিমিটেড। শনিবার সকালে ময়মনসিংহ জেলা স্কুলে আয়োজিত বাছাই পর্বে অংশ নেয় বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার
তুলে দেন জেলা প্রশাসক মফিদুল ইসলাম, প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার ASM হাসান ও বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম। ঢাকায় মূল পর্ব শেষে দেশ ছেড়া বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। নতুন প্রজন্মরা আসলে বাংলা সম্পর্কে জানুক, এই ব্যাপারে তাদের অনেক আগ্রহ আছে। তো আমাদের ইস্পাহানি মির্জাপুর থেকে আমাদের মূল আগ্রহ যেটা, আমাদের যে মূল চেষ্টা সেটা হচ্ছে বাংলা যেন সঠিকভাবে সবার কাছে ছড়িয়ে পড়ে, বাংলার আমাদের যে ঐতিহ্য, আমাদের যে চেতনা, সেটা যেন সব জায়গায় সমানভাবে থাকে। নেত্র সন্তান প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রয়াণে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর আয়োজনে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের উকিলপাড়ায় এই স্মরণসভায় কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা অংশ নেন। কবিতা পাঠ, স্মৃতিচারণের মধ্য দিয়ে কবির প্রতি ভালোবাসা প্রকাশ করেন কবি, বন্ধু, স্বজন, ভক্তরা। বক্তারা বলেন, নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় ৭১-এর মুক্তিযুদ্ধে তারুণ্যের মিছিলকে অনুপ্রাণিত করেছেন কবি হেলাল হাফিজ। তিনি এমন কবিতা লিখে গেছেন যার ফলে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে কবির নাম। নানা আয়োজনে পাবনার ঈশ্বরদীতে উদযাপিত হল প্রমত্তা পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। শতবর্ষপূর্তি উপলক্ষে বিদ্যাপীঠের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পাকশী রেলওয়ে মাঠ থেকে শোভাযাত্রা বের করে স্কুল প্রাঙ্গণে মিলিত হয়। পরে শতবর্ষপূর্তি উৎসবের থিম সং পরিবেশনায় শুরু হয় আনন্দ আয়োজন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় 2 দিনের উৎসব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। আরও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী, সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক কামরুল ইসলাম, উৎসবের আহ্বায়ক গোলাম মোস্তফা রবি সহ অনেকেই। এত বড় অ্যাকচুয়ালি আয়োজন, এটা আসলে আমি না আসলে বুঝতে পারতাম না। এত সুন্দর আয়োজন এবং এখানে এত যে এখানে উপস্থিতি, আমাকে আসলে আমি এখানে উপস্থিত হয়ে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, আমি ধন্য মনে করছি এবং এটার সাফল্য কামনা করছি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত 16 সেনা সদস্য নিহত হয়েছেন, গুরুতর আরও 5 জন। শুক্রবার রাতে আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকেন এলাকায় এই ঘটনা ঘটে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। জানা গেছে 30 জনের মতো একটি সশস্ত্র দল মধ্যরাতে সেনা চৌকি ঘেরাও করে 3 দিক থেকে আক্রমণ শুরু করে। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই হামলা। সন্ত্রাসীরা চেকপয়েন্টের ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে সেনা চৌকির নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান তালেবান গোষ্ঠীটি। ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল মিসাইলের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অন্তত 16 জন আহত হয়েছে। শনিবার ইসরায়েলি অলাভজনক সংস্থা মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় আহতদের অবস্থা গুরুতর নয়, তবে ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের আঘাতেই এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তারা। সংস্থাটির প্যারামেডিকদের দাবি, মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কয়েকজনের শরীরে বিঁধতে দেখা গেছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের সাথে যোগাযোগের পর আল জাজিরা জানায়, তেল আবিবের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রজেক্টাইলটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। হামলার আশঙ্কা থাকায় উদ্বেগে পড়েছেন ইসরায়েলি নাগরিকরা। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। গুরুতর আহত হয়েছেন অর্ধ শতাধিক। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জার্মানির ম্যাগডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এই ঘটনা ঘটে। ম্যাগডেবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ জানান,
বড়দিন ঘিরে ওই মার্কেটে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। হঠাৎই ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় গাড়ি চাপায় শিশুসহ 2 জন নিহত হন। এদিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তিনি 2006 সালে জার্মানিতে আসেন। মর্মান্তিক এই ঘটনার পরই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন প্রতিনিধি পরিষদে আইন প্রণয়নের নেতাদের ভোটে পাশ হয়েছে ফেডারেল ব্যয় সংক্রান্ত বিল। এতে সরকারি দপ্তরগুলোর অচল অবস্থা এড়ানোর শঙ্কা কমেছে। বিলটির পক্ষে ভোট দেন 366 আইন প্রণেতা, বিপক্ষে ভোট পড়ে 34টি। বিলটির মাধ্যমে সরকারি দপ্তরগুলোয় আগামী 14 মার্চ পর্যন্ত তহবিল বাড়ানো হয়েছে। বিল পাশের পর প্রধান 2 দলের কংগ্রেস সদস্যরা একে নিজেদের বিজয় হিসেবে দাবি করছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বিলটিকে আমেরিকা ফার্স্ট নীতির প্রথম বিজয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের দাবি, রিপাবলিকানদের সরকার অচলের পরিকল্পনা ভেস্তে দিয়েছে তার দল। বিপিএলকে আরও জমিয়ে তুলতে প্রথমবার ট্রফি ট্যুরের উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ড সভা শেষে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আরও বলেন, জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম বিবেচনায় থাকার সম্ভাবনা আছে। জুনিয়র এশিয়া কাপ জয়ী প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। বাড়ছে নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধাও। যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। ছেলেদের মতো ছেলেরা আপনি জানেন যে টেস্ট র্যাঙ্কিংয়ের উপরে যেই ছেলেরা বোনাস পায়, 1, 2, 3কে হারালে একটা অ্যামাউন্ট, 5, 4, 5, 6 র্যাঙ্কিং যারা তাদের হারালে একটা বোনাস, সেম মেয়েরা সেম মানে ওরকম করে বোনাস পাবে। বাট টাকার অ্যামাউন্টটা হয়তো বা একটু হেরফের হবে, বাট বোনাস পাবে আর কি। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। 10 বছরের জন্য বাফুফেকে এম.এ. আজিজ স্টেডিয়াম লিজ দিয়েছে এনএসসি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার আশা, জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এটা আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এটার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের ফাইনালের রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের ক্যাপ্টেন সুমাইয়া আক্তার। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এ কথা জানান তিনি। বাংলাদেশ সময় সকাল 7:30টায় শুরু হবে টাইগ্রেসদের ফাইনালের লড়াই। ক্রিকেট মাঠে আমরা সবাই ক্রিকেটার, আমরা চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেওয়ার। ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমরা সবাই ইজিভাবে নিচ্ছি। দেখা যাক কি হয়, দিন শেষে রেজাল্ট দিন শেষে হবে, আমরা আশাবাদী। মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশ সাপোর্টাররা অনেক বেশি আমাদের উৎসাহ করতেছে, আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দিতেছে। তো আমরা চাইবো যে ফাইনালে ভালো কিছু একটা উপহার দিতে। নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো শুরু হলো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এ আসরের উদ্বোধন করা হয়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও পর্যন্ত ক্রিকেটের এই ফরম্যাটে অভিষেক হয়নি বাংলাদেশের নারীদের। তার প্রস্তুতির হিসেবে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজন করেছে বিসিবি। বিসিএলে 3 দিনের ম্যাচ খেলবেন জ্যোতি মারুফারা, যাতে অংশ নিয়েছে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল নামের 4টি দল। 21 ডিসেম্বর থেকে শুরু হওয়া নারী বিসিএল শেষ হবে এ মাসের 30 তারিখে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।